নমস্কার, আমি মৌসুমী। শিলালিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শুনছেন সাহিত্যিক বিমল মিত্র আসামি হাজির। গল্প পাঠ ভালো লাগলে শেষে একটা লাইক দিয়ে যেতে ভুলবেন না। এখনো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে আমার অনুরোধ, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। পাশে যে বেল নোটিফিকেশনটা আছে সেটা অবশ্যই প্রেস করে দেবেন। গল্প পাঠ ভালো লাগলে আপনার চেনা জানাদের সঙ্গে গল্প ভাগ করে নিতে ভুলবেন না। আজ শোনাব উপন্যাসের ৩০ পর্ব। বউবাজারের সমরজিৎবাবুর বাড়িতে নিজের ঘরখানায় সদানন্দ যখন একলা শুয়ে থাকত, তখন নানা চিন্তায় সে মাথায় ভিড় করত। কোথায় সেই নবাবগঞ্জ, সেই নবাবগঞ্জের বারোয়ারিতলা, কালীগঞ্জ, প্রকাশ মামা, সেই কর্তাবাবু, সেই চৌধুরী মশাই, সেই নয়নতারা। নয়নতারার শেষ কথাটা তখনও তার কানে বাজত। আমি তোমার স্ত্রী হয়েছি বলে কি তোমার প্রায়শ্চিত্তের ভাগ আমাকেও নিতে হবে? কথাগুলো মনে পড়লেই সদানন্দ অন্যমনস্ক হয়ে যাবার চেষ্টা করত, সব কিছু ভুলে যাবার চেষ্টা করত, নবাবগঞ্জের জীবন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আনবার চেষ্টা করত। মনে করতে চেষ্টা করত যে সে সদানন্দ মারা গেছে, সে সদানন্দ আত্মহত্যা করেছে, সে সদানন্দ খুন হয়ে গেছে। তারপর আস্তে আস্তে কখন সে আবার একসময় ঘুমিয়েও পড়ত তাও খেয়াল থাকত না। কালীকান্ত ভট্টাচার্য সেই নয়নতারার মার মৃত্যুর পর থেকেই ভেঙে পড়েছিলেন। একদিন কাজ করেন তো পরের দিন শুয়ে থাকেন। কদিন থেকেই বলেছিলেন, জামাই ষষ্ঠীর তত্ত্বর ব্যবস্থাটা করতে হবে নিখিলেশ, ওটা যেন ভুলো না। তা নিখিলেশ সে সব ব্যবস্থাই আগেই করে দিয়েছিল। তবু মাঝে মাঝে বলতো, নয়নতারাকে একবার খবর দেব মাস্টারমশাই? মাস্টারমশাই বলতেন, না না, সে সেখানে আরামে রয়েছে, তাকে আবার কেন বিব্রত করবে? এ অসুখ আমার দুদিনেই ভালো হয়ে যাবে। তুমি বরং তত্ত্ব পাঠাবার ব্যবস্থাটা করে দাও। ওর মা নেই যখন, তখন ও দায়িত্বটাও আমার, বুঝলে না? সেই ব্যবস্থাই হচ্ছিল। ইতিমধ্যে হঠাৎ একদিন কলকাতা থেকে নিখিলেশ শেষ ট্রেনে ফিরছে। হঠাৎ মাস্টারমশাইয়ের বাড়ির থেকে লোক এসে ডাকাডাকি। নিখিলেশ বিছানা থেকে উঠে বাইরে এসে অবাক। কে? আমি বিপিন দাদাবাবু, আপনাকে একবার ডাকতে এলুম। তোমার তো কালকে তত্ত্ব নিয়ে নবাবগঞ্জে যাবার কথা, ও সব কেনাকাটা তো তৈরি? বিপিন বললে, তা তো তৈরি, কিন্তু মাস্টারমশাইয়ের শরীরটা আবার খারাপ হয়েছে, তাই আপনাকে একবার খবর দিতে এলুম। এখন কেমন আছেন? ভালো নয় দাদাবাবু, আমি খবর পেয়েই দৌড়ে এলুম। গিয়ে দেখি ওই কাণ্ড। আপনাকে ছাড়া আর কাকে খবর দেব বলুন? নিখিলেশ তাড়াতাড়ি জামাটা গায়ে গলিয়ে নিয়ে বাইরে এসে বললে, চলো চলো। কিন্তু যার কাছে জামাই ষষ্ঠীর তত্ত্ব পাঠাবার জন্য কালীকান্ত ভট্টাচার্যের এত আগ্রহ, তার শ্বশুরবাড়িতে সেদিন তখন আর এক কাণ্ড শুরু হয়েছে। সকলের সঙ্গে প্রাণকৃষ্ণ শাহমশাই, বেহারিপাল, বেহারিপালের বউ, নিতাই হালদারের মা, সবাই এসে হাজির। পরমেশ মৌলিক ভেতরে খবর দিতে গেল। চৌধুরী মশাই খবর শুনে বললেন, কেন, ওরা এসেছে কেন? কি দরকার ওদের? পরমেশ মৌলিক বললে, আগে তা জানি নে, বলছেন একবার আপনার সঙ্গে দেখা করবেন। সবাই মিলে দেখা করবে? আগে হ্যাঁ। গিন্নির কানেও কথাটা গেল। বললে, তাই নাকি? বেহারিপালের বউও এসেছে, নিতাই হালদারের মা? চৌধুরী মশাই বললেন, তাই তো শুনলুম শাহ মশাইও নাকি ওদের সঙ্গে আছে। কি বলতে চায় ওরা? চৌধুরী মশাই বললেন, তা তো কিছু বলেনি, সবাইকে বৈঠকখানা ঘরে নাকি বসিয়েছে। চৌধুরী মশাই আর দাঁড়ালেন না, সোজা যেমন অবস্থায় ছিলেন তেমনি ভাবেই বেরিয়ে গেলেন। তখনও তিনি কল্পনা করতে পারেননি কতখানি বিস্ময় তার জন্য অপেক্ষা করে আছে। বেহারিপালের বউ হঠাৎ ভেতর বাড়িতে ঢুকে পড়েছে, পেছনে গ্রামের আরো কয়েকজন মহিলা। আমরা এলাম বউ। প্রীতি বললে, কি ব্যাপার মাসিমা হঠাৎ? মাসিমা বললে, বৌমা ডেকেছে আমাদের। আমার বৌমা তোমাদের ডেকেছে? হ্যাঁ বউ,
বলেছে গ্রামের সকলকে ডেকে নিয়ে আসতে। প্রীতি যেন চমকে উঠল, বললে, কই, কোথায় গেল বৌমা? দেখি জিজ্ঞেস করে কি জন্যে ডেকেছে। ওদিকে বারবাড়িতে চৌধুরী মশাই যখন গেলেন তখন দেখলেন নবাবগঞ্জের তাবৎ গণ্যমান্য লোক সবাই সেখানে বসে পড়েছে। পরমেশ মৌলিক না জেনে সবাইকে বৈঠকখানার ঘরের দরজা খুলে বসতে দিয়েছে। কি ব্যাপার, আপনারা হঠাৎ আমার বাড়িতে এ সময়? প্রাণকৃষ্ণ শাহমশাই অগ্রণী হয়ে বলে উঠলেন, আপনার বৌমা সকলকে আসতে বলেছেন। চৌধুরী মশাই তো হতবাক। খানিকক্ষণ পরে নিজেকে সামলে নিয়ে বললেন, আমার বৌমা? আমার বৌমা আপনাদের ডেকে পাঠালেন আর আমরা জানতে পারলুম না? আমি তো এর রহস্য কিছুই বুঝতে পারছি না। প্রাণকৃষ্ণ শাহমশাই বললেন, হয়তো আপনি জানেন না চৌধুরী মশাই, সব কথা তো পুরুষ মানুষেরা জানতে পারেন না, জানা সম্ভবও নয়। মেয়েদের ব্যাপার মেয়েরাই জানে। চৌধুরী মশাইয়ের রাগ হয়ে গেল। বললেন, তা আপনারা তো হলেন পুরুষ, আপনাদের কাছে গিয়ে কি আমার বৌমা আসতে বলেছেন? এ বাড়ির বউদের তো সে নিয়ম নেই। কি করে তিনি আপনাদের ডাকলেন? আপনাদের বাড়িতে গিয়ে না চিঠি দিয়ে? বিহারী পালমশাই বললে, না চৌধুরী মশাই, আপনার বৌমা আমার পরিবারকে ডেকে বলেছেন। চৌধুরী মশাই এতক্ষণে যেন বুঝলেন। বললেন, ও, এতক্ষণে বুঝলাম। তা তিনি আপনার পরিবারকে কি বলেছেন? বলেছেন সবাইকে নিয়ে আজ আপনার বাড়িতে আসতে। চৌধুরী মশাই বললেন, কি উপলক্ষে? তা তিনি বলেননি, শুধু বলেছেন আসতে। চৌধুরী মশাই বললেন, আমার বৌমা ছেলে মানুষ, তিনি কাকে কি বললেন আর আপনারাও তাই শুনে নাচলেন? আপনাদের তো উচিত ছিল আমাকে জিজ্ঞেস করা। আমাকে জিজ্ঞেস করলেই আমি বলে দিতুম আপনাদের আসতে হবে কি আসতে হবে না। এই কথায় সকলেই চুপ করে রইলেন। বলুন শাহমশাই, আপনিও বলুন, পালমশাই, হালদার মশাই, সরকার মশাই, আপনারাই বলুন, চুপ করে রইলেন কেন? আমি অন্যায় কিছু বলিনি, আপনারাই বুঝে দেখুন। আমার বাড়ির কুলবধূ হয়ে তিনি আমাকে খবর না দিয়ে আপনাদের খবর দিলেন, এটা কি রকম কথা? আপনারা কি বলতে চান? তিনি আপনাদের সামনে এসে হাজির হবেন? এও কি আমাকে বিশ্বাস করতে হবে? শাহমশাই এ কথার কোনো উত্তর না পেয়ে পালমশাইয়ের মুখের দিকে চাইলেন। পালমশাই বললে, আপনার বৌমার হয়তো এমন কোনো কথা আছে যা সকলকে না শোনালে তার চলবে না, তাই হয়তো ডেকেছেন আমাদের। খবরদার, একটু ভেবেচিন্তে কথা বলবেন। আমার বংশের কুলবধূ, তার সম্বন্ধে অমন যাতা কথা বলবেন না। পালমশাই বললে, তাহলে আপনার বৌমাকে জিজ্ঞেস করে আসুন, তিনিই বলবেন তিনি কি জন্য আমাদের ডেকে পাঠিয়েছেন। তিনি যদি আমাদের চলে যেতে বলেন তো আমরা চলে যাব। হঠাৎ ভেতর থেকে একটা মেয়েলি গলায় চিৎকার উঠল, বৌমা, বৌমা, তুমি ওদিকে কোথায় যাচ্ছ? কোথায় যাচ্ছ বৌমা? কিন্তু ততক্ষণে যা ঘটবার ঘটে গেছে। সবাই দেখলে চৌধুরী বাড়ির কুলবধূ হঠাৎ হাঁপাতে হাঁপাতে সশরীরে একেবারে বৈঠকখানার ভেতরে এসে হাজির। সবাই কেমন আড়ষ্ট হয়ে গেল। চৌধুরী মশাই এতক্ষণ বেশ গম্ভীরভাবেই কথা বলছিলেন, কিন্তু এবার তিনিও তার বৌমার কাণ্ড দেখে যেন হতবাক হয়ে গেলেন। ভেতর থেকে শাশুড়ি তখনও ডাকছে, বৌমা, বৌমা, চলে এসো, ভেতরে চলে এসো। নয়নতারা তখনও ঘোমটায় মুখ ঢেকে দাঁড়িয়েছিল। সে শাশুড়ির কথায় কোনো কান না দিয়ে সকলকে উদ্দেশ্য করে বলে উঠল, আপনারা কেউ যাবেন না, আমি এ বাড়ির কুলবধূ। হ্যাঁ, কুলবধূ। আমার অধিকার আছে আপনাদের ডাকবার, সেই অধিকারেই আমি আপনাদের ডেকে পাঠিয়েছি। পেছন থেকে শাশুড়ি আবার ডাকলে, বৌমা। আপনারা সবাই শুনুন, আমার পিতৃতুল্য শ্বশুরমশাই এখানেই আছেন, আপনারাও রয়েছেন। আমি যা বলবো সকলের সামনে প্রকাশ্যেই বলবো। আমার শ্বশুরমশাই একটু আগেই আমাকে এ বাড়ির কুলবধূ বলেছেন আপনাদের কাছে। আমি সেই চৌধুরী বংশের কুলবধূ হিসেবেই আমার সব কথা আপনাদের কাছে পেশ করব। চৌধুরী মশাই বললেন, বৌমা, তুমি ভেতর বাড়ি ছেড়ে বার বাড়িতে এলে যে? যা বলবার ভেতর বাড়িতে গিয়ে তোমার শাশুড়িকে বললেই পারতে, এখানে এলে কেন তুমি? নয়নতারা বললে, না, আমি এখানে সকলের সামনে বলবো। এতদিন আমার লজ্জার মর্যাদা যখন কেউ দেয়নি, তখন আর কারো কাছ থেকে লজ্জা, সম্ভ্রম, শালীনতার কথা আজ আর আমি শুনব না।
কিন্তু বৌমা, তুমি চৌধুরী বাড়ির বউ হয়ে বৈঠকখানা ঘরে আসবে তা বলে? নয়নতারা শ্বশুরের মুখের ওপরেই বলে উঠল, হ্যাঁ হ্যাঁ, আসব। এখানে না এলে আমার সব লজ্জার কথা সকলকে বলবো কি করে? আপনারা কি আমার লজ্জার মুখ রেখেছেন যে বৈঠকখানা ঘরে আসতে আমি লজ্জা পাব? চৌধুরী মশাই এবার উত্তেজিত হয়ে উঠলেন। বললেন, তোমার তো বড় বার হয়েছে বৌমা, তুমি আমার মুখের ওপর কথা বলো। নয়নতারা বললে, আপনি গুরুজন, আমার সঙ্গে আপনি যদি গুরুজনের মতন ব্যবহার করতেন তাহলে নিশ্চয়ই আমিও আপনার মুখের ওপর কথা বলতে সাহস পেতুম না। কিন্তু আজকে আমি যা করেছি তা বাধ্য হয়েই করেছি। আপনারাই আমাকে সকলের সামনে দাঁড়িয়ে এমনি করে নিজের কথা কবুল করতে বাধ্য করেছেন। শাশুড়ি পেছন থেকে আবার ডাকলে, বৌমা, ভেতরে এসো বলছি, ভেতরে এসো। বেহারি পালের বউ এতক্ষণে আড়ালে দাঁড়িয়ে সব শুনছিল। বললে, বৌমা কি বলছে বলতে দাও না বউ, তুমি কেন বাগড়া দিচ্ছ মাঝখান থেকে? শাশুড়ি বললে, বাগড়া দেব না? বাড়ির বউ হয়ে সকলের সামনে গিয়ে দাঁড়াবে আর তোমরা সবাই মজা দেখবে বলতে চাও? নিতাই হালদারের মার অনেক বয়স হয়েছে। গন্ডগোলের মধ্যে তার বুকটা কেমন কাঁপছিল। সবাই মিলে তাকে এখানে ডেকে এনেছিল। বুড়ি আসতে চায়নি প্রথমে। সবাই যা বলছিল তা তার কানে যাচ্ছিল। এবার তার মুখ ফুটল। বললে, বৌমার কি হয়েছে গা? একঘর লোকের সামনে বৈঠকখানায় গেল কেন? একদিকে বৈঠকখানার ভেতরে পুরুষের ভিড়, আর এধারে ঘরের বাইরে বাড়ির বারান্দায় মেয়েরা দাঁড়িয়ে। পরমেশ মৌলিক চণ্ডীমণ্ডপ থেকে বেরিয়ে চৌধুরী মশাইকে ডেকে দিয়েছিল। তারপর বাড়ির বৌমার আবির্ভাবে স্তম্ভিত হয়ে গিয়েছিল। এতদিন খোকাবাবুর বিয়ে হয়েছে, তবু একদিনের জন্য বৌমার মুখ দেখেনি। সেই বৌমাকে বৈঠকখানা ঘরে আসতে দেখে সে আরো ভয় পেয়ে গিয়েছিল। কৈলাস গোমস্তার তখন কাজ কমে গিয়েছিল। কর্তাবাবুর মারা যাওয়ার পর থেকেই বলতে গেলে তেমন আর কোনো কাজ ছিল না। সকালবেলা আসতো, কিছুক্ষণ চণ্ডীমণ্ডপে বসে পরমেশ মৌলিকের খাতাগুলো দেখত। তারপর দুপুরবেলা নিজের বাড়িতে খেতে চলে যেত। আবার খাওয়া দাওয়ার পর ফিরে এসে চৌধুরী মশাইয়ের কাছে বসে হিসেবের বাকি কাজগুলো করে দিত। সেদিনও এসেছিল কৈলাস, কিন্তু হঠাৎ হইচই গোলমাল শুনে একেবারে নিচেই চলে এসেছে। পাশেই দিনু দাঁড়িয়েছিল। তার কাছে এসে কৈলাস জিজ্ঞেস করলে, এখানে কি হচ্ছে রে দিনু? নয়নতারা বৈঠকখানা ঘরের ভিতরে তখনও বলে চলেছে, আপনারা অনেকেই আমার বিয়ের সময় আমাকে দেখেছেন। সেদিনও আমাকে আপনারা দেখেছেন, আজ আবার এতদিন পরেও দেখছেন। বলতে পারেন আমার এ চেহারা হয়েছে কেন? কেন আমি এত শুকিয়ে গিয়েছি? প্রশ্নটা করে নয়নতারা খানিকক্ষণ চুপ করে রইল। তারপর আবার নিজেই বলতে লাগল, মানুষ শুকিয়ে যায় মনের কষ্টে। আমার পাশের বাড়ির দিদিমা আমাকে অনেক দিন বলেছেন, বৌমা, তোমার শরীর শুকিয়ে যাচ্ছে কেন? তুমি একটু ভালো করে খাওয়া দাওয়া করতে পারো না? না খেলে তোমার শরীর যে টিকবে না। আমি এর উত্তরে কিছুই বলতে পারিনি দিদিমাকে। বলবো কি করে? আমার মনে যে কষ্ট তা বাইরের লোককে আমি বলবো কি করে? বাড়ির বউ হয়ে বাইরের লোকের কাছে কি তা বলা যায়? কারণ এ তো আমার শ্বশুর বাড়ি, এ তো আমার স্বামীর বাড়ি। শ্বশুর বাড়ি, স্বামীর বাড়ি, সে তো মেয়ে মানুষের কাছে তীর্থস্থান। সেখানকার নিন্দে করতে নেই, সেখানকার নিন্দে শুনতেও নেই। আমার মা এখানে আসবার আগে বারবার করে আমাকে বলে দিয়েছিল, শ্বশুর শাশুড়িকে দেবতার মতো ভক্তি করবে, তাদের মুখের ওপর কথা বলো না। আমার মা আর আজকে বেঁচে নেই। মা যদি আজ বেঁচে থাকতো তো মাকে বলতুম, মা, তোমার কথা আমি রাখতে পারলুম না, আমাকে তুমি ক্ষমা করো। আর তাছাড়া বিয়ের পর তো নিজের বাবা মাও পর হয়ে যায়। তখন শ্বশুর শাশুড়ি বাবা মা জায়গা নিয়ে নেন। তাদের মেয়ে হয়ে, তাদের বাড়ির পুত্রবধূ হয়ে আমি কি তাদের নামে নিন্দে করতে পারি? নিন্দে করলেও তা কি কোনো শিক্ষিত মেয়ের পক্ষে করা উচিত? বলুন, আপনারা সকলেই বিচক্ষণ ব্যক্তি, আপনারাই বলুন তা কি করা উচিত? প্রাণকৃষ্ণ শামশাই একেবারে সামনের দিকে বসেছিল। বললেন, না না বৌমা, তা করা উচিত নয়। তাঁরা তোমার পিতৃমাতৃ তুল্য, তাদের নিন্দে তোমার মুখে শোভা পায় না। নয়নতারা বলতে লাগলো, হ্যাঁ, আপনারা ঠিকই বলছেন, তাদের নিন্দে মহাপাপ।
আমি যদি আজ আপনাদের কাছে তাদের নামে কোনো অপবাদ দিই, তাহলে পরলোকে গিয়ে নরকেও আমার স্থান হবে না। আমি সেজন্য আপনাদের আজ ডেকে পাঠাইনি। এতক্ষণে চৌধুরী মশাইয়ের যেন একটু স্বস্তির নিঃশ্বাস পড়ল। পেছন দিকে ঘরের বাইরে চৌধুরী মশাইয়ের গৃহিণী এতক্ষণ চুপ করে সব শুনছিল। এবার চৌধুরী মশাইয়ের দিকে চেয়ে বললে, ওগো, তুমি এখনো শুনছো দাঁড়িয়ে দাঁড়িয়ে? বৌমাকে ভেতরে ডেকে নিয়ে আসতে পারছো না? বৌমাকে ধরে টেনে নিয়ে এসো। চৌধুরী মশাই কাছে এলেন, কথাটা ভালো করে শুনতে পাননি। জিজ্ঞেস করলেন, কি বলছো? বলছি, আমার বাড়ির বউকে নিয়ে সবাই যে মজা দেখতে এসেছে, এটা বুঝতে পারছো না? চৌধুরী মশাই বললেন, তা তুমি কি বলতে চাও? আমি সবাইকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো? হ্যাঁ, তাড়িয়ে দেবে। আমার বাড়ির ভেতরের ব্যাপারে ওরা কেন নাক গলাতে আসবেন? ওরা কে? ওরা আমাদের খাওয়ায় না আমাদের পড়ায়? চৌধুরী মশাই বললেন, তা ভদ্রলোকদের কি সোজাসুজি তাড়িয়ে দেওয়া যায় নাকি? গৃহিণী বললে, তা তুমি তাড়িয়ে দিতে না পারো, তা আমি ভেতরে গিয়ে সকলকে চলে যেতে বলি? তুমি ওদের সামনে যাবে? কি বলছো তুমি? তা সামনে গেলে দোষ কি? আমাদের ইজ্জত যদি ওরা রাখতে না পারে, তো ওদের ইজ্জত রাখতে আমাদের বয়ে গেছে। চৌধুরী মশাই বললেন, না না, এখন অমন করো না, শেষকালে গায়ে ঢিঢি পড়ে যাবে। বলে চৌধুরী মশাই আবার ভেতরে গিয়ে ঢুকলেন। নয়নতারা তখনও ঘরের ভেতরে তেমনি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তখনও এক মনে বলে চলেছে, আপনারা জানেন আমার স্বামী আমার সঙ্গে ঘর করেননি, কিন্তু কেন করেননি তা কি জানেন আপনারা? জানেন? যদি না জেনে থাকেন তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ঘর করেননি কারণ তিনি ছিলেন সত্যিকারের পুরুষ মানুষ। হ্যাঁ, সত্যিকারের পুরুষ মানুষ। সমাগত ভদ্রলোকদের মধ্যে তখন বেশ একটা অস্পষ্ট গুঞ্জন শুরু হয়ে গেল। বিশ্বাস করুন, তার ওপর আমার কোনো অভিযোগ নেই। তিনি এ বাড়িতে জন্মে যা কিছু দেখেছেন, তাতে তার এ বংশের ওপরে অশ্রদ্ধা হয়ে গিয়েছিল। তিনি বুঝেছিলেন এর থেকে মুক্তি পেতে গেলে তাকে এ বাড়ি ছাড়তে হবে, সঙ্গে সঙ্গে আমাকেও ছাড়তে হবে। বলতে বলতে নয়নতারার যেন দম বন্ধ হয়ে আসতে লাগলো। একবার খানিকক্ষণের জন্য দম নিয়ে সে আবার বলতে লাগলো, তারপর আমার স্বামী একদিন এই বাড়ি ছেড়ে চলে গেলেন, আমাকে ত্যাগ করে গেলেন। ততক্ষণে ওদিকে বারোয়ারি তলায় খবর চলে গেছে। কেদার দৌড়তে দৌড়তে নিতাই হালদারের দোকানে এসে হাজির। সবাই তখন এক মনে তাস নিয়ে মেতেছিল। কেদার তখনও হাঁপাচ্ছে। বললে, ওরে, মজার কাণ্ড হয়েছে, চৌধুরী বাড়িতে মজার কাণ্ড শুরু হয়েছে। কি কাণ্ড? চৌধুরী বাড়ির বৈঠকখানায় সদার বউ নাকি সওয়াল জবাব করছে। কিসের সওয়াল জবাব? ব্যাপারটা অনেকের কানেই তখনও যায়নি। জিনিসটা বুঝতে অনেকেরই তখনও সময় লাগলো। নিতাই বললে, তারক জ্যাঠা থেকে বেহারি পাল মশাই পর্যন্ত সবাই হাজির। নিতাই হালদার শুনে বললে, হ্যাঁ, তাই বোধহয় আমার মাও গেছে সেখানে। বলছিল বটে চৌধুরী বাড়িতে যাবে, তা কি জন্যে গেছে? সদার বউ যে সবাইকে ডেকেছিল, তার নিজের কথা নাকি শোনাবে সকলকে। সদার বউ? সদার বউকে বিয়ের সময় সবাই দেখেছে। বউ দেখে সেদিন সদার উপর সকলের হিংসেও হয়েছিল। কি ফর্সা সুন্দর বউ সদার! তারপর সে বউকে আর কখনো দেখেনি তারা। তারপর শুধু শুনেছিল সদা বউ ছেড়ে বাড়ি ছেড়ে কোথায় পালিয়ে গিয়েছে। তুই জানলি কি করে? কেদার বললে, আরে আমি যে ওখান দিয়ে আসছিলুম, আসতে গিয়ে দেখি ওখানে ওদের সদরে খুব ভিড়। তা ভিড় দেখে আমিও ভেতরে ঢুকলুম। গিয়ে দেখি সবাই হাজির। সামনে বারবাড়ির উঠোনে লোকের ভিড়ে ভেতরে কিছু দেখতে পাইনি। শেষকালে উঁকি দিয়ে দেখি ভেতরে সবাই বসে, সব চেনা মুখ। তারক জ্যাঠা শামশাই একেবারে সামনের সারিতে, আর ঘরের মধ্যে সকলের দিকে মুখ করে দাঁড়িয়ে আছে সদার বউ। সবাই একসঙ্গে চেঁচিয়ে উঠল, সদার বউ? কেদার বললে, হ্যাঁ রে, সদার বউ। তবু যেন কারো বিশ্বাস হলো না। জিজ্ঞেস করলে, কি বলছিস তুই? সদার বউ বৈঠকখানা ঘরে? এক ঘর ব্যাটা ছেলের সামনে হুল মারবার জায়গা পাসনি? সদার বউ বৈঠকখানা ঘরে সকলের সামনে দাঁড়িয়ে? কেদার বললে, মাইরি বলছি, মা মঙ্গলচণ্ডীর দিব্যি, আমি একটুও বাড়িয়ে বলছি না। তোরা যদি বিশ্বাস না করিস তো এই আমি মা মঙ্গলচণ্ডীর মাথা ছুঁয়ে দিব্যি করে আসছি, এই দেখ।
বলে বটগাছটার দিকে দৌড়ে চলে গেল। বটগাছের তলায় সিমেন্ট বাঁধানো বেদির ওপর মঙ্গলচণ্ডীর একটা পাথরের মূর্তি ছিল। সেখানে গিয়ে মূর্তির মাথাটা ছুঁয়ে বললে, এই দেখ, মার মাথা ছুঁয়ে দিব্যি করছি, মায়েরই বলছি, সদার বউ বৈঠকখানায় দাঁড়িয়ে আছে, দেখে এলুম। এতক্ষণে যেন সকলের বিশ্বাস হলো। জিজ্ঞেস করলে, কিরকম দেখলি? কেদার বললে, ওহ, কি ফর্সা, তোদের কি বলবো, যেন রূপ ঠিকরে বেরোচ্ছে। গোপালেরই যেন বেশি আগ্রহ। বললে, কি বলছিল? আমি কি সব শুনেছি? ভিড়ের জ্বালায় কি ভেতরে ঢোকা যায় যে সব শুনবো? গোপাল ষাট সকলের দিকে চেয়ে বললে, চল ভাই, দেখে আসি। তাস টাস সব পড়ে রইল। নিতাই হালদার তার দোকানের ভার তার চাকরটার হাতে ছেড়ে দিয়ে ছুটল চৌধুরী বাড়ির দিকে, যেন দেরি হয়ে গেলে সব মজা খতম হয়ে যাবে। ওদিকে বৈঠকখানার ভেতরে তখন নাটকের পঞ্চম অঙ্ক চলছে। তারক চক্রবর্তী বলছেন, আপনি আপনার বৌমাকে বলতে দিন চৌধুরী মশাই, উনি যা বলছেন তা আগে বলতে দিন, তারপরে আপনার যা বলবার তা বলবেন। চৌধুরী মশাই বললেন, তা আপনারা কি ভাবেন, বৌমা মিছে কথাগুলো বলে যাবে আর আমি চুপ করে সব শুনে যাব? নয়নতারা বলে উঠল, না, আমি একটাও মিছে কথা বলিনি। আমি নিজের চোখে যা দেখেছি তাই বললুম। আমি নিজের চোখে দেখেছি উনি কর্তাবাবুর গলা চেপে ধরেছেন। মিথ্যে কথা, সব আগাগোড়া মিথ্যে কথা। চৌধুরী মশাই জোরে প্রতিবাদ করে উঠলেন। ভেতর থেকে প্রীতি বলে উঠল, বৌমা, এত বড় আসপদ্দা তোমার! শ্বশুরের নামে তুমি এত বড় মিছে কথা বলো? তোমার জিভ খসে যাবে বলছি। মাথার ওপর ভগবান আছে, সে কথা ভুলে যেও না। বিহারী পালের বউ বললে, তুমি চুপ করো না বউ, বৌমা কি বলছে আগে বলতে দাও না। তুমি থামো মাসিমা, পরের বাড়ির কেচ্ছা শুনতে খুব ভালো লাগছে তোমাদের, না? কিন্তু আমিও জানি এ বউকে কেমন করে শায়েস্তা করতে হয়। ভেতর থেকে নয়নতারাই এই কথার উত্তর দিলে, শায়েস্তা আমাকে যথেষ্ট করেছেন মা আপনারা। শায়েস্তা করে করেই তো আপনারা আজকে আমাকে এতগুলো ভদ্রলোকের সামনে মুখ খুলতে বাধ্য করলেন। আপনারা শায়েস্তা না করলে কি আমারই আজকে এত সাহস হতো? আজ যখন আমাকে শায়েস্তা করে করে আমাকে একেবারে মরিয়া করে তুলেছেন, তখন আর আপনাদের বারণ শুনবো কেন? আজকের কথা তো তখনই আপনাদের ভাবা উচিত ছিল। তখন কত কেঁদেছি, কত আপনার পায়ে ধরেছি, তখন তো আমার একটা কথাও শোনেননি আপনারা। তারপর একটু থেমে নয়নতারা আবার বলতে লাগলো, না, আমার একটা কথাও তখন কেউ শোনেনি। আমার চোখের সামনে একজন মানুষ খুন হয়ে গেলেও আমি মুখ ফুটে কাউকে বলতে পারলুম না যে এই বাড়িতে আর একটা খুন হয়েছে। খুন এ বাড়িতে আগে আরো অনেক হয়েছে, সেসব আমার শোনা কথা। আমার স্বামী আমাকে তখন বলেছিলেন, আমি বিশ্বাস করিনি। কিন্তু টাকার জন্যে কি মানুষ এতই অন্ধ হয় যে নিজের বাবাকেও খুন করতে বাধে না? তাহলে এই টাকা কিসের জন্য? সুখের জন্যে না খুনের জন্যে? আর টাকাই যখন সমস্ত, তাহলে আমাকে কেন এ বাড়ির বউ করে আনা হয়েছিল? আমার বাবা গরিব, আমার বিয়ের সময় বাবা তো একটা পয়সাও নগদ দিতে পারেননি। তাহলে কি রূপ, আমার রূপের জন্যে? নয়নতারা নিজেই প্রশ্ন করে নিজেই উত্তরের প্রতীক্ষায় সকলের দিকে চাইলে। বললে, আপনারা বলুন, রূপ ছাড়া আর কি হতে পারে? রূপ ছাড়া আর কিসের জন্য আমাকে এই নরকপুরীতে বউ করে আনা হলো? কেউ এ প্রশ্নের উত্তর দিলে না। উত্তর বোধহয় চায়ওনি নয়নতারা। এবার সে নিজেই তার নিজের প্রশ্নের উত্তর দিলে। বললে, হ্যাঁ, রূপই আমার কাল হলো। এই রূপের জন্যই আমি এ বাড়ির বউ হয়ে এলুম। আমার কাজ হলো আমার স্বামীকে আমার রূপ দেখিয়ে ভুলিয়ে বশ করা, ছলা কলা করে বশ করে তাকে এই চৌধুরী বাড়ির বংশ রক্ষা করা। আর কিচ্ছু নয়, শুধুই বংশ রক্ষা। আর তারই প্রতিবাদে তিনি বাড়ি ছেড়ে চলে গেলেন। আর আমি? নয়নতারার সমস্ত শরীর তখন দরদর করে ঘাম ঝরছে। বলতে বলতে তার যেন নেশা লেগে গিয়েছিল। জ্যৈষ্ঠ মাসের গুমোট গরম। শুধু নয়নতারাই নয়, যারা যারা ঘরের মধ্যে বসেছিল, দাঁড়িয়েছিল, আশেপাশ থেকে সবকিছু শুনছিল, তাদেরও সকলেরই যেন তখন নেশা লেগে গিয়েছিল। আর আমি? নয়নতারা চারিদিক চেয়ে দেখতে লাগলো। প্রশ্নটা সকলের মুখের ওপর ছুড়ে দিয়ে সে যেন সুবিচারের আশায় তাদের করুণার কাছে আত্মসমর্পণ করল। বললে, আর আমি? আমার তখন কি কর্তব্য আপনারাই বলুন।
আপনারা সবাই গ্রামের বিচক্ষণ গণ্যমান্য ভদ্রলোক। আমি আপনাদের কাছেই প্রশ্ন করছি, এমন অবস্থায় আমার কি কর্তব্য থাকতে পারে? আমার এই রূপ, এই বয়স তখন কার কোন কাজে লাগবে? আমাকে দিয়ে তখন আমার শ্বশুর শাশুড়ির কোন উদ্দেশ্য সার্থক হবে? বলুন, আমি সেই অবস্থায় তাদের সেই আশা কেমন করে মেটাবো? আপনারাই বলুন। এবারেও কেউ এ প্রশ্নের কোনো উত্তর দিলে না। বলুন, আমি মেয়ে মানুষ হয়ে তাদের এই আশা কেমন করে মেটাবো? হাজার সদিচ্ছে থাকলেও কি আমি তাদের সেই ইচ্ছা মেটাতে পারি? মেয়ে মানুষের দ্বারা কি তা সম্ভব? তারপর আবার একটু থেমে বলতে লাগলো, না, পারি না, কেউই পারে না। আমার বিয়ের আগে আমার মা আমাকে অনেক করে শিখিয়ে পড়িয়ে দিয়েছিল। আমি মার সব কথা বর্ণে বর্ণে মেনেছি। মা বলে দিয়েছিল শ্বশুরকে দেবতার মতো ভক্তি করবে, তা করেছি। শাশুড়ির সেবা করতে বলেছিল মা, তাও করেছি। মা যা যা বলেছিল আমি তা সমস্তই মেনেছি। কিন্তু মার একটা কথা শুধু আমি রাখতে পারিনি, কিছুতেই মানতে পারিনি। তারক চক্রবর্তী মশাই আর থাকতে পারলেন না, জিজ্ঞেস করলেন, কি কথা মানতে পারোনি মা? সেই কথা বলতেই তো আজকে আপনাদের সকলকে ডেকেছি। আমার মা যদি আজ বেঁচে থাকতো তো আজকে আমি মাকেই বলতুম যে, মা, তোমার সব কথা আমি মাথা নিচু করে মানতে পারলুম না, আমাকে তুমি সেজন্যে ক্ষমা করো। মা বেঁচে থাকলে মা আমার কথার উত্তরে কি বলতো জানি না, কিন্তু আমার মা নেই, তাই আপনাদের মতো গুরুজনদেরই আমি জিজ্ঞেস করছি, আপনাদের কাছেই আমি প্রশ্ন রাখছি। আপনারাই বলুন, আমার কি অন্যায় হয়েছে? আমি কি অন্যায় করেছি? এবার শামশাই জিজ্ঞেস করলেন, কোন কথাটা তুমি রাখতে পারোনি মা? আমার শাশুড়ি আমায় বলেছিলেন রাত্রে আমার ঘরের দরজা খুলে শুতে। কেন? নয়নতারা বললে, আমিও আমার শাশুড়িকে সেই কথাই জিজ্ঞেস করেছিলাম, কেন কেন আমি দরজা খুলে শোব? তার শাশুড়ি কোনো কারণ বলেননি। যখন আরো একবার জিজ্ঞেস করেছিলাম তখন তিনি বলেছিলেন, তর্ক করো না বৌমা, আমি যা বলছি তাই করো। শাশুড়ি পেছন থেকে বলে উঠল, মিছে কথা বলো না বৌমা, তোমার ভালোর জন্যই আমি তোমাকে দরজা খুলে শুতে বলেছিলাম তোমার একলা ঘরে শুতে ভয় করতে পারে, আমি সংসারের কাজকর্ম সেরে তোমার পাশে গিয়ে শোব। নয়নতারা বললে, হয়তো আপনি তাই বলেছিলেন মা, হয়তো আমি শুনতে ভুল করেছিলাম, হয়তো আপনার কথাই ঠিক। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি, আপনি কি তারপর একদিনও আমার ঘরে আমার পাশে এসে শুয়েছিলেন? আমার নিজের মা হলে যা করত তা কি আপনি কোনোদিন করেছেন তারপর? না অন্য একজনকে আমার ঘরে পাঠিয়ে দিয়েছিলেন? বৌমা! চৌধুরী মশাই চিৎকার করে উঠলেন, বললেন, মনে রেখো বৌমা, তুমি তোমার শাশুড়ির নামে যা তা দোষ দিচ্ছ। শাশুড়ি তোমার মায়ের মতন, তার নামে দোষ দিলে নরকেও তোমার স্থান হবে না। নয়নতারা এবার শ্বশুরের দিকে মুখ তুলে চাইলে, বললে, নরকেই তো এখন আমার স্থান হয়েছে বাবা, নরকেই তো আমি এখন বাস করছি। এ বাড়িকে নরক ছাড়া আর কি বলবো বলুন? নরক কি এর চেয়েও কষ্টের জায়গা মনে করেন? নরকের কি এর চেয়েও জঘন্য চেহারা? নরকের কথা কি শুধু মহাভারতে লেখা আছে? এ পৃথিবীতেও কি নরক নেই? আর তাছাড়া এ বাড়ি যদি নরক না হয় তবে নরক আর কোথায়? কোথায় নরক খুঁজতে যাব? পিছন থেকে শাশুড়ি বলে উঠল, তোমার বড্ড বার বেড়েছে বৌমা, কিছু বলি না বলে তুমি একেবারে সাপের 5 পা দেখেছ। হাঘরের বাড়ি থেকে মেয়ে এনেছিলুম বলেই আজ আমার এই দুর্দশা। নয়নতারা সঙ্গে সঙ্গে বলে উঠল, মা, দোহাই আপনার, আমাকে যা বলেন বলুন, আমার বাবাকে আপনি গালাগালি দেবেন না আমার সামনে। আমি যত অপরাধী করে থাকি আমার বাবার কিন্তু কোনো দোষ নেই, তাকে আর দয়া করে এই নরক কুণ্ডে টেনে আনবেন না, আপনার পায়ে পড়ছি। তারক চক্রবর্তী মশাই অধৈর্য হয়ে উঠেছিলেন, বললেন, তারপর মা, তারপর তুমি ঘরে দরজা খুলে শুলে না দরজা বন্ধ করে শুলে? নয়নতারা বললে, আমি শাশুড়ির কথা অমান্য না করে দরজা খুলেই শুলুম, কিন্তু সেই দিনই রাত্রিরে আমার ভুল ভেঙে গেল। কেদাররা তখন এসে গেছে, একেবারে উঠোনের মধ্যে ঢুকে পড়ে ভিড়ের ভেতর দিয়ে উঁকি মেরে দেখবার চেষ্টা করলে। গোপালরাও ছিল পেছনে, তারাও একবার সদার বউকে চোখের দেখা দেখবে,
সেই কতদিন আগে বিয়ের সময় সদার বউকে দেখে সবাই চক্ষু সার্থক করেছিল। এতদিন বাদে আবার তাকে দেখবার সুযোগ এসেছে। এমন রূপসী বউকে ছেড়ে সদা কেমন করে নিরুদ্দেশ হয়ে গেল, এটা নিয়ে বহুদিন গবেষণা করেছে তারা। তাসের আড্ডায় বসে অনেক তর্ক বিতর্কও হয়েছে, কিন্তু কোনো ফয়সালা হয়নি কোনোদিন। সেই বউ কিনা আজ দ্রৌপদীর মতো একেবারে কৌরবদের সভায় এসে হাজির হয়েছে। এটাও তো এক তাজ্জব কাণ্ড। তবে কি কোনো কেলেঙ্কারি কাজ করে ফেলেছে নাকি রে বউটা? কেদার একেবারে সকলকে ঠেলে ঠুলে সামনে একটা জায়গা করে নিয়েছে। গোপালদেরও কাছে টেনে নিয়ে বললে, ওই দেখ। কেদারও দেখলে, গোপালও দেখলে, সবাই দেখলে। আহা, কি রূপ রে! দেখেছিস মাথার চুলগুলো কিরকম কোঁকড়ানো, চোখ দুটো খুব বিউটিফুল না? চুপ কর না, কি বলছে শুনি ভালো করে। শাহমশাই আবার জিজ্ঞেস করলেন, কি দেখলে মা? বলো বলো, কি দেখলে বলো। শাশুড়ি কিন্তু তখন তার আগের কথা জের ছাড়েনি। বলে উঠল, তোমার বাবার নাম কেন তুলব না? তিনি তো শুনেছি মাস্টার। তা মাস্টার হয়ে নিজের মেয়েকে এই শিক্ষা দেওয়া, এ কোন শিক্ষা শুনি? যে মেয়ের লঘুগুরু জ্ঞান নেই, যে মেয়ে এক ঘর ভর্তি পুরুষ মানুষের সামনে ঘোমটা খুলে খ্যামটা নাচতে পারে, তার বাবা কি আবার মাস্টার? মা! নয়নতারার বুকে যেন কথাগুলো শেলের মতো বিঁধল। বলল, আমি আপনার পায়ে ধরে বলছি মা, আমাকে আপনি যা তা বলুন, যত ইচ্ছে শাস্তি দিন, সে আমার সহ্য হবে, কিন্তু আমার বাবার বিরুদ্ধে কিছু বলবেন না, আপনাদের পায়ে পড়ছি। শাশুড়ি বললে, তা এতই যদি বাপের ওপর তোমার টান, তো কই বাপ তো তোমার একটা খবরও নিলে না এতদিনে। একবার তো দেখতেও এলো না যে যাই মেয়েকে একবার গিয়ে দেখে আসি। আর মেয়ের খোঁজ না হয় না নিলে, কিন্তু জামাইকেও তো একবার দেখতে ইচ্ছে করে। মেয়ে জামাই কেমন আছে একটা চিঠি লিখেও তো সে খবরটা মানুষ নেয়। বিহারী পালের বউয়ের তখন আসল কথাটা জানবার ইচ্ছে। বললে, তুমি থামো না বউ, বৌমা যা বলতে চায় তা বলতে দাও না। কিন্তু শাশুড়ির কথার উত্তর দিলে নয়নতারা। বললে, দোহাই মা আপনার, এমন প্রার্থনা করবেন না আপনি। আমি তো দিন রাত ভগবানকে তাই বলছি, যেন এর মধ্যে বাবা আর না এসে পড়েন। আমি যা কষ্ট পাচ্ছি তা পাচ্ছি, বাবা আমার এ কষ্ট দেখলে আর বাঁচবেন না, তাকে আর বাঁচাতে পারবো না। আর শুধু বাবা কেন, আমার কষ্টের কথা জানলে আজ এখানে যারা হাজির তারাও কানে আঙুল দেবেন। তারক চক্রবর্তী মশাই বললেন, আমরা তো কিছুই বুঝতে পারছি না মা, কি এমন ব্যাপার যে শুনলে কানে আঙুল দিতে হবে? চৌধুরী মশাই বললেন, আপনারা উঠুন শাহমশাই, আপনারা আর কেন বসে আছেন? আমার বৌমা পাগল, পাগল না হলে কেউ এমন প্রলাপ বকে? নয়নতারা সঙ্গে সঙ্গে যেন ক্ষেপে উঠল। বললে, পাগল? আমি পাগল? আমি প্রলাপ বকছি? তাহলে রোজ রাত্রে আপনি পাগলের ঘরে ঢোকেন কেন? কিসের জন্য? কোন আকর্ষণে পাগলের কাছে যান তবে তাহলে? আমি পাগল? অন্ধকার রাত্রে আমার ঘরে ঢোকবার সময় তো মনে থাকে না আমি পাগল? তখন তো আমি পাছে টের পাই, তাই টিপি টিপি পায়ে আমার ঘরে ঢোকেন। বলুন, আমার কথার জবাব দিন। বলুন, কেন আমার ঘরে ঢোকেন বলুন। চৌধুরী মশাইয়ের মুখ চোখ ফ্যাকাশে হয়ে গেল। পাথরের মতো তিনি তখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। বলুন, চুপ করে থাকবেন না, আমার কথার জবাব দিন। নিজের হাতের আঙুল দিয়ে নিজের বাবার গলা টিপে মারতে পেরেছেন বলে ভেবেছেন আমাকেও গলা টিপে মারবেন? বলুন, জবাব দিন। একটু আগে আমাকে নরকের ভয় দেখালেন, ভয় দেখাতে আপনার লজ্জা করে না? এর চেয়ে বিভৎস নরককুণ্ড আর কি হতে পারে? নরককুণ্ড না হলে শ্বশুর হয়ে ছেলের বউয়ের ঘরে কেউ ঢুকতে পারে? হায় রে, আজ আমিই হলুম পাগল। আশ্চর্য! আপনি ভেবেছেন আমাকে পাগল বলে আপনি পার পাবেন? পাগল হলে কি এ বাড়িতে আমি কাউকে আস্ত রাখতুম? বলুন, জবাব দিন আমার কথার। চারিদিকে থমথমে আবহাওয়া, সবাই যেন বোবা হয়ে গেছে। জ্যৈষ্ঠ মাসের গুমট গরম যেন হঠাৎ এক মুহূর্তে উত্তাপের বরফ হয়ে জমাট বেঁধে গেছে। প্রথম নিস্তব্ধতা ভাঙল বিহারী পাল। বললে, ছি ছি চৌধুরী মশাই, এটা সত্যিই একটা বড় অন্যায় কাজ হয়েছে আপনার। তারক চক্রবর্তী বললেন, কই চৌধুরী মশাই, আমরা তো বিশ্বাস করতে পারছি না আপনি এ কাজ করতে পারেন। আপনি আমাদের নবাবগঞ্জের বিশিষ্ট একজন ভদ্রলোক হয়ে।
চৌধুরী মশাইয়ের নিচু মাথা তখন আরো নিচু হয়ে গেছে। সকলের ধিক্কার গঞ্জনার মৃদু গুঞ্জন শুরু হয়ে গেছে তখন। কিন্তু পেছন থেকে চৌধুরী গিন্নির গলার আওয়াজ সব গুঞ্জন স্তব্ধ করে দিলে। পেছন থেকে চৌধুরী গিন্নি বলে উঠল, চৌধুরী মশাইকে আপনারা সবাই মিলে দোষ দিচ্ছেন কেন? চৌধুরী মশাইয়ের কি দোষটা দেখলেন আপনারা? দোষ দিতে হয় আমাকে দোষ দিন। আমি যেমন বলেছি চৌধুরী মশাই তেমনি করেছেন। এছাড়া আমাদের উপায় কি ছিল বলুন? আমার ছেলে নেই, ছেলে অনেক দিন হলো নিরুদ্দেশ। তাহলে আমার এই এত সম্পত্তি, এসব কে খাবে, কে দেখবে, কার জন্যে তাহলে এই সংসার করা? তাহলে সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে বনে গেলেই হয়? কোন সুখের জন্য লোকে ছেলের বিয়ে দেয়? কিসের আশায়? বংশই যদি না রইল তো এ ছাই সংসার দিয়ে হবেই বা কি? আমার শ্বশুর অনেক সাধ করে নাতির জন্য সোনার হার গড়িয়ে রেখে দিয়ে গেছেন। সে হার তাহলে কার গলায় পরাবো? এছাড়া আমাদের আর কি গতি ছিল বলুন? বৌমা আমাদের নামে দোষ দিচ্ছে এখন, কিন্তু বৌমারও তো মা হতে ইচ্ছে করে। সেই বৌমাই বা কি নিয়ে বেঁচে থাকবে? আমরা যখন থাকবো না তখন তো বৌমাই এ সংসারের মালিক হবে। তখন বৌমা কার জন্য, কিসের আশায় সংসার করবে? আপনারা অন্যায়টা আমাদের দেখলেন, কিন্তু আমাদের দুঃখটা তো বুঝলেন না। তারক চক্রবর্তী উপস্থিতদের মধ্যে সবচেয়ে প্রবীণ লোক, বললেন, কিন্তু বৌমা, হাজার দুঃখ থাক তোমার, তা বলে চৌধুরী মশাইয়ের এই আচরণ তো সহ্য করা যায় না। চৌধুরী গিন্নি ভেতর থেকে বললে, যদি সহ্য না করা যায় তো আমরাও আর বৌমাকে সহ্য করব না। ছেলের বিয়ে দিয়ে বউ এনেছিলুম, সেই ছেলেকেই যখন বৌমা বশ করতে পারলে না, তখন অমন বৌমাকে আমার দরকার নেই। যাদের বাড়ির মেয়ে তাদের বাড়িতেই আবার চলে যাক। দুষ্টু গরুর চেয়ে আমার শূন্য গোয়াল ভালো। তা বললে তো চলবে না বৌমা। আমরা 5 জন গ্রামের ভদ্রলোক থাকতে তোমার বৌমাকে আমরা অপমান করে তাড়িয়ে দিতে দেব না। তোমরা তাকে তাড়িয়ে দিতে পারবে না, তাতে আমাদের গ্রামের অকল্যাণ হবে। চৌধুরী গিন্নি তেমনি গলা উঁচু করেই বললে, কিন্তু অমন বউ আমার দরকার নেই। আমি অমন বউকে খাইয়ে পরিয়ে বাহার করে ঘর সাজিয়ে রাখতে পারবো না। ও এক্ষুনি বিদেয় হয়ে যাক। কথাটা খুবই রূঢ়, সকলেরই খট করে কানে লাগলো। নয়নতারা বললে, কিন্তু আমিও আর থাকতে চাই না মা এখানে, এই নরক কুণ্ডুতে। আমাকে পায়ে ধরে সাধলেও আমি থাকছি না। তাহলে তোমার যেখানে ইচ্ছে সেখানে যাও, তা সে বাপের বাড়ি যাও আর রেল বাজারে গিয়ে ঘর ভাড়া করে থাকো, আমি সেসব দেখতে যাচ্ছি নে। আমার বংশই যদি রক্ষে না হলো, তোমার মতো বউ নিয়ে কি আমি ধুয়ে খাবো? নয়নতারা বললে, বংশ আপনাদের রক্ষে হবে না মা। আপনি হাজার চেষ্টা করলেও হবে না, আমি হাজার চেষ্টা করলেও হবে না। কালীগঞ্জের বইয়ের যে সর্বনাশ আপনারা করেছেন, তারপর তার অভিশাপ ফলবে না বলতে চান? চৌধুরী মশাইয়ের মুখ দিয়ে এতক্ষণ কোনো কথাই বেরোয়নি। তারক চক্রবর্তী মশাই তাঁর দিকে চেয়ে বললেন, বৌমাকে যদি বাপের বাড়ি পাঠাতেই হয় চৌধুরী মশাই, তো এমনি পাঠালে চলবে না। রীতিমতো যেমন নিয়ম আছে তেমনি নিয়মে পাঠাতে হবে। শাহমশাই বললে, হ্যাঁ, এমনি পাঠিয়ে দেবেন না। আপনার বৌমাও তো চলে যেতে চাইছেন। আপনার সরকার আর একজন দাসীকে সঙ্গে দিয়ে ওর বাপের বাড়ি পাঠিয়ে দিন, সেই ভালো। বেহারি পালও কি একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই বাধা পড়ল। চৌধুরী বাড়ির সদরে নজর পড়তে সবাই দেখলে 3 লোক হাঁড়ি থালা বারকোশ নিয়ে ভেতরে ঢুকছে। একজনের মাথায় আবার আম কাঁঠালের ঝুড়ি। বিপিনও বাড়ির ভেতরে এত ভিড় দেখে অবাক হয়ে গেছে। কে একজন এগিয়ে গিয়ে বুঝে জিজ্ঞেস করলে, কোত্থেকে আসছো গো তোমরা, এসব কি? বিপিন বললে, আসছি কেষ্টনগর থেকে, জামাই ষষ্ঠীর তত্ত্ব নিয়ে। সঙ্গে সঙ্গে খবরটা এক মুখ থেকে আর এক মুখে রটে যেতে যেতে একেবারে আসরের ভেতরে গিয়ে কথাটা পৌঁছল। বেহারি পালের বউ দাঁড়িয়ে সব শুনছিল এতক্ষণ। তার পাশে নিতাই হালদারের মা, তার পাশে পাড়ার আরো কজন মেয়ে মানুষ ঘোমটা দিয়ে দাঁড়িয়েছিল, আর দরজার একেবারে মুখোমুখি দাঁড়িয়েছিল চৌধুরী গিন্নি। ঘরের ভেতরে চৌধুরী মশাই, তারক চক্রবর্তী, বেহারি পাল, শাহ মশাই সকলের কানেই কথাটা গিয়ে পৌঁছল। কে, কোথা থেকে এসেছে? কেষ্টনগর থেকে? জামাই ষষ্ঠীর তত্ত্ব? সমস্ত আবহাওয়াটা যেন সঙ্গে সঙ্গে অন্যরকম হয়ে গেল। এতক্ষণ ছন্দ, তাল, লয় সব ঠিক মতো বজায় ছিল, কিন্তু এবার যেন সব বেতাল হয়ে গেল। চৌধুরী গিন্নি তত্ত্বওয়ালাদের দিকে এগিয়ে আসছিল। বিপিনের সামনে এসে বললে, এসো এসো বাবা, তোমরা এসো।
কিন্তু নয়নতারার কানে কথাটা যেতেই নয়নতারা ভিড় ঠেলে নিজেই বৈঠকখানার বাইরে চলে এসেছে। দিদিমণিকে সেই অবস্থায় দেখে বিপিনও যেন হাসতে ভুলে গিয়েছিল। নয়নতারা বিপিনের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞেস করলে, বিপিন, তুমি? মাস্টারমশাই জামাই ষষ্ঠীর তত্ত্ব পাঠিয়েছেন দিদিমণি, তুমি ভালো আছো? নয়নতারা সে কথার উত্তর না দিয়ে বলে উঠল, জামাই ষষ্ঠীর তত্ত্ব আর নামাতে হবে না এখানে, তোমরা সব ফিরিয়ে নিয়ে যাও। বিপিন চমকে উঠেছে, বললে, কেন দিদিমণি? দাদাবাবু এত কষ্ট করে সব যোগাযন্তর করলেন, ফিরিয়ে নিয়ে যাব? হ্যাঁ, এক্ষুনি ফিরিয়ে নিয়ে যাও। তখনও বিপিন কিছু বুঝতে পারছে না। সে স্তম্ভিত হয়ে চেয়ে রইল নয়নতারার দিকে। বাড়ির ভেতরে যত লোক জমেছিল সবাই তখন এক দৃষ্টে নয়নতারার কাণ্ড দেখছে। চৌধুরী গিন্নি বললে, ওরা তত্ত্ব নিয়ে এসেছে, তুমি ফেরত পাঠাচ্ছ কেন বৌমা? হ্যাঁ, ফেরত যাবে ওরা। যে বাড়িতে জামাই নেই সেখানে আবার বাবা জামাই ষষ্ঠী পাঠিয়েছে। ফিরে যাও, ফিরে যাও বলছি। বিপিনদের তখনও হতবম্ব ভাবটা কাটেনি। বললে, ফিরে যাব? নয়নতারা বললে, হ্যাঁ, আমি বলছি ফিরে যাবে। যদি ফিরিয়ে নিয়ে না যাও তো আমি এই মাটিতে সব ফেলে দেব। যাও ফিরে। এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? আমার কথা বিশ্বাস হচ্ছে না? তোমাদের জামাইবাবু এ বাড়িতে নেই, এ বাড়িতে আর কখনো তিনি আসবেনও না। আমিও এ বাড়ির আর কেউ নই। তোমরা যাও, তোমরা যাও, যাও, চলে যাও। বিপিনরা কি করবে বুঝতে পারছিল না। চৌধুরী মশাই হঠাৎ মাঝখানে এসে দাঁড়ালেন। বললেন, কি করছো বৌমা? ওদের তাড়িয়ে দিচ্ছ কেন? ওরা তত্ত্ব নিয়ে এসেছে, ওদের কি অন্যায় হয়েছে? ওরা থাক, এসো, তোমরা এসো। কিন্তু নয়নতারা হঠাৎ এক কাণ্ড করে বসল। বললে, না, ওরা আর এখানে দাঁড়াবে না। বলে বিপিনের হাতের বারকোষটা ঠেলে দিতেই তার উপরে দই রাবড়ির মাটির হাঁড়িগুলো মাটিতে পড়ে ভেঙে একেবারে চুরমার হয়ে সমস্ত উঠোনময় ছড়িয়ে গেল। আজ এ পর্যন্তই। উপন্যাসের 31 পর্ব নিয়ে অন্যদিন আসব। গল্প পাঠ ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আজকের মতো নমস্কার।